touching life. নমস্তে, অ্যাপোলো ক্লিনিক্যালস ডিয়ার ডক্টরের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত জানালাম। আমাদের প্রথম বিভাগ অর্থাৎ ভিজিটিং আওয়ারে আজ আমাদের সঙ্গে আছেন ডক্টর জয়ন্ত কুমার গুপ্ত। জেনে নেব হিস্টেরেক্টমি নিয়ে বেশ কিছু খবর। ডক্টর গুপ্ত, ভেরি ওয়ার্ম ওয়েলকাম। নমস্কার। আমার প্রথম প্রশ্ন স্যার, হিস্টেরেক্টমি একটা ওভারভিউ চাই, এটা কি? হিস্টেরেক্টমি কথাটা হচ্ছে, প্রথমে বলে দিই যে মেয়েদের যে জরায়ু আছে তার একটা গ্রিক নাম হচ্ছে হিস্টেরস। একটমি মানে হচ্ছে সরিয়ে দেওয়া। কোনো কারণে যদি জরায়ু বাদ দিতে হয় সেই অপারেশনটির নাম হচ্ছে হিস্টেরেক্টমি। সে বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু শরীর থেকে জরায়ু অঙ্গটিকে বাদ দেওয়ার নাম হচ্ছে হিস্টেরেক্টমি। এবং এই অপারেশনটা কিন্তু প্রচুর আমাদের দেশে এবং বিদেশেও করা হয়। একটা ইউএস স্ট্যাটিস্টিক্স আছে যে প্রতি বছর ইউনাইটেড স্টেটসে প্রায় 6 লক্ষ হিস্টেরেক্টমি হয়। আমাদের দেশে স্ট্যাটিস্টিক্স নেই, কিন্তু হয়তো সিমিলার ইফ নট মোর নাম্বার অফ হিস্টেরেক্টমিজ আর ডান। যদি জিজ্ঞেস করেন এত হিস্টেরেক্টমির প্রয়োজন কেন, নিশ্চয়ই প্রয়োজন আছে। এই যে জননেন্দ্রিয়ের মধ্যে যে জরায়ু বলে ব্যাপারটা আছে, যেখান থেকে প্রতি মাসে ধরুন একটা মাসিক হয়, ঋতুস্রাব হয়, সেগুলোর অনেক ধরনের অসুখ বিসুখ হতে পারে। সেই অসুখ বিসুখগুলো একটা বিনাইং হতে পারে অথবা ম্যালিগনেন্ট হতে পারে, সিম্পল হতে পারে, কমপ্লিকেটেড প্রবলেম হতে পারে। এবং সেগুলোর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যদি ওষুধপত্রের দ্বারা এর সমস্যার সমাধান না হয়, তাহলে হিস্টেরেক্টমি ইজ দ্য অনলি অ্যান্সার ফর আ হেলদি লিভিং। তাহলে স্যার, মাই সেকেন্ড কোয়েশ্চেন ইজ, কি পরিস্থিতি দেখে আপনি বিচার করবেন যে এর হিস্টেরেক্টমি করার দরকার, এবং সেটা কিভাবে করবেন? মানে প্রধান কারণ যেটা বলি, একটা হচ্ছে ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং, অর্থাৎ প্রত্যেক মাসে মাসিকের সময় অসম্ভব ব্লিডিং হচ্ছে, হয় পরিমাণে বেশি বা অনেক দিন ধরে চলছে, তার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। তাকে বলে ডিইউবি, ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং। দ্যাট ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট কজ অফ হিস্টেরেক্টমি। কারণ দেখা যায় যে বেশি ব্লিডিং হলে শরীরে অ্যানিমিয়া ধরে। শুধু আয়রন ট্যাবলেট বা ক্যাপসুল খেয়ে কিন্তু সেই অ্যানিমিয়াটা অনেক সময় পূরণ করা যায় না। স্যার, কত রকমের হিস্টেরেক্টমি হয়? মানে এই প্রথমে বলে দিই, জরায়ুর দুটো ভাগ, একটাকে বলে কর্পাস বা বডি, আরেকটাকে বলে সার্ভিক্স। যদি কর্পাস বা বডি এবং সার্ভিক্সকে বাদ দেওয়া হয়, তাহলে তার নাম হচ্ছে টোটাল হিস্টেরেক্টমি। আচ্ছা। এবার তার সাথে যদি আপনার দুপাশে আরো দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি, সেগুলোকেও যদি একসাথে বাদ দেওয়া হয় তাহলে বলা হয় প্যান হিস্টেরেক্টমি। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বলে দিই, এইগুলো ছাড়াও এই অর্গানগুলোর কিন্তু একটা লিম্ফ্যাটিক ড্রেনেজ আছে, যেগুলো যায় কোমরের দুপাশে পেলভিক সাইড ওয়াল বলে একটা কথা আছে, সেখানে গাঁট বা লিম্ফ নোডস আছে। ক্যান্সার ট্যান্সার হলে কিন্তু ওখানে ছড়ায়। যখন সেগুলোও বাদ দেওয়া হয় বা স্যাম্পলিং করা হয়, তখন হিস্টেরেক্টমিটার নাম হয়ে যায় র্যাডিক্যাল হিস্টেরেক্টমি, মানে অনেক কিছু বাদ দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো হিস্টেরেক্টমির কতটুকু বাদ দেওয়া হচ্ছে তার উপর নির্ভর করে। টোটাল হিস্টেরেক্টমি মানে সার্ভিক্স, জরায়ুর মুখ এবং বডি দুটোই বাদ দেওয়া হচ্ছে। প্যান হিস্টেরেক্টমি হচ্ছে যেটা আশেপাশের ওভারি টিউব এগুলো বাদ দেওয়া হচ্ছে। র্যাডিক্যাল হিস্টেরেক্টমি যেটা করা হয় সেটাতে লিম্ফ নোড স্যাম্পলিং করা হচ্ছে। এগুলো এক একটা কিন্তু হায়ার লেভেল অফ সার্জারি। আরেকটা আছে যেটাকে বলে সাবটোটাল হিস্টেরেক্টমি, যেখানে শুধু ইউট্রাসের বডিটা বার করা হচ্ছে, সার্ভিক্সটাকে রেখে দেওয়া হচ্ছে, সাবটোটাল। তো এইগুলো হচ্ছে আপনার টাইপস অফ হিস্টেরেক্টমি। আরেকটা হচ্ছে রোবোটিক সার্জারি। এই রোবোটিক সার্জারিটাও কিন্তু বিদেশে এসে গেছে। ইউএসএতে শোনা যায় প্রায় 50% হিস্টেরেক্টমি কিন্তু রোবোটিক্যালি হয়। আচ্ছা। আমাদের হাসপাতালে অ্যাপোলো ক্লিনিক্যালসে উই হ্যাভ বট আ রোবট। আমাদের হাসপাতালের থেকে আমরা 4 জন ডিফারেন্ট ডিসিপ্লিনে, আমি অবস গাইনিতে,
সার্জারিতে একজন, ইউরোলজিতে একজন এবং ক্যান্সার সার্জারিতে একজন। আমরা ইউএসএতে গিয়ে ওখানে সার্টিফাইড ট্রেনিং নিয়ে এসেছি এবং আমরা রোবোটিক শুরুও করেছি। স্যার, অ্যাজ এ ডক্টর আপনি কখন ডিসাইড করবেন যে ওভারিকে স্পেয়ার করবেন না রিমুভ করবেন? দেখুন, বেসিক্যালি ওভারির একটা খুব ইম্পর্ট্যান্ট ফাংশন আছে, সেটা হচ্ছে প্রডিউসিং দ্য ফিমেল হরমোন ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনটা মেয়েদের শরীরে খুব দরকার, অন্তত 50 বছর বয়স অব্দি তো বটেই। আরেকটা হরমোন ওভারি থেকে বেরোয় যেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন, স্বল্প পরিমাণে পুরুষালী হরমোন, সেটাও বেরোয়। এই দুটো হরমোনই কিন্তু একটি মহিলাকে প্রায় 50-52 বছর বয়স অব্দি দে কিপ দেম ইয়াং, আনলেস দের ইজ আ প্রবলেম উইথ দ্য ওভারি। অর্থাৎ আমরা অপারেশন করতে গিয়ে দেখলাম হ্যাঁ ওভারিটাতেও ডিজিজ আছে, অসুবিধে আছে বা ফিউচারে অসুবিধে হতে পারে, সেই ক্ষেত্রে হয়তো আমরা ওভারি রিমুভ করব। কিন্তু দেখুন, এই ওভারি রিমুভ করার ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। একটা সময় ছিল যখন 40 বছর 38 বছর এই বয়সে যখন হিস্টেক্টমি করা হতো, ওভারি বাদ দিয়ে দেওয়া হতো, তারপর তাদের হরমোন দেওয়া হতো। পরে দেখা গেল যে এটা বোধহয় ঠিক, ইটস নট এ গুড প্র্যাকটিস, ঠিক নয়। তখন ঠিক হলো যে 45-এর উপরে বয়স হলে তখন হিস্টেক্টমির সময় আমরা ওভারি বাদ দেব। এখন দেখা যায় যে সেটাও বোধহয় ঠিক নয়। ইভেন আ ওম্যান হু ইজ 50 বছর আছে কিন্তু ওভারিতে কোনো সমস্যা নেই, বাদ না দেওয়াই ভালো। যে অর্গানে কোনো অসুবিধে নেই, আমরা দেখে নিয়েছি ফিউচারে অসুবিধে হতে পারে, সেই ভেবে সেই অর্গানকে রিমুভ করা উচিত নয়। আরেকটা কারণে ওভারি কখনো কখনো রিমুভ করা হয় যে যদি কখনো হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার হয়, মানে শরীরে এমন একটা ক্যান্সার হয়েছে যেটা কিন্তু ইস্ট্রোজেন সাপোর্ট করছে, ইস্ট্রোজেনের সোর্স হচ্ছে ওভারি, সেই ক্ষেত্রে কিন্তু ওভারি রিমুভ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার এমন আছে ইআর পজিটিভ, ইআর মানে ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ, সেখানে ইস্ট্রোজেনের সোর্সটা বন্ধ করতে হবে আপনাকে, সেক্ষেত্রে ওভারি বাদ দেওয়া হয়। কিন্তু আদার দেন দ্যাট মেজরিটি অফ কেসেস পারহ্যাপস ইউ ডোন্ট নিড টু রিমুভ ওভারিজ। তবে এটা ইন্ডিভিজুয়াল সার্জনের ডিসিশন। আমার ক্ষেত্রে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি পেশেন্টের সাথে কাউন্সিলিং করি, কাউন্সিলিং করে বোঝাই যে ওভারি রাখার সুবিধে কি, না রাখার অসুবিধেটা কি, এবং তারপর তারা ডিসিশন নেবে। স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো ল্যাপ্রোস্কোপিক হিস্টেরেক্টমি সম্বন্ধে আমাকে যদি ব্রিফলি একটু বলেন। বেসিক্যালি হিস্টেরেক্টমিটা কিন্তু একই, মানে হিস্টেরেক্টমিটার মানে হচ্ছে পুরো ইউট্রাসটাই বেরোচ্ছে। লোকের ধারণা আছে পুরোটা নাকি বেরোয় না, সেটা সর্বৈব মিথ্যে, পুরোটাই বেরোয়। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এটা কি করে সম্ভব। দেখুন, আমরা যখন হিস্টেরেক্টমি করি ইউট্রাসটা ভেজাইনার মধ্যে গেঁথে থাকে, সুতরাং ভেজাইনাটাকে কাটতে হয়, গোল করে কাটতে হয়, এবং ভেজাইনা ইজ এ ন্যাচারাল অরিফিস, ওখান দিয়ে তো বেবি বেরোচ্ছে। তো ইউট্রাসটা আপনি সেপারেট করলে ওখান দিয়ে ইউট্রাসটাও বেরোবে। একটা 3.5 কিলোর বাচ্চা যদি বেরোতে পারে বা 3 কিলোর বাচ্চা যদি বেরোতে পারে, একটা 300 গ্রামের ইউট্রাস বেরোবে না? নিশ্চয়ই বেরোবে। সেটা একটা মেথড আছে। আরেকটা মেথডকে বলে মর্সেলেশন, অর্থাৎ ইউট্রাসটাকে ছোট ছোট টুকরো টুকরো করে বার করা। একটা যন্ত্র আছে মর্সেলেটার, ওটা ইউজ করেও আমরা বার করতে পারি, পুরো ইউট্রাসটাই বেরোয়। বেসিক্যালি ল্যাপ্রোস্কোপি কি হয়, আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া করা হয়, স্পাইনাল করা যায় না, বা ওই যে লোকাল অ্যানেস্থেসিয়া টাইপের ওগুলো করা যায় না, ফুল অ্যানেস্থেসিয়া দিতে হয়। পেশেন্টকে আমরা নিউমোপেরিটোনিয়াম করি, অর্থাৎ পেটের মধ্যে আমরা কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়। কার্বন ডাইঅক্সাইড ইজ এ ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস বলতে কি বোঝায়? আপনার শরীরেও তৈরি হয়, আমার শরীরেও তৈরি হয়। আমরা তো অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করি, কার্বন ডাইঅক্সাইড দিয়ে পেটটা ফোলানো হয়। তারপর একটু হেড ডাউন পজিশন করে পেলভিক অর্গানগুলো অর্থাৎ ইউট্রাস, টিউব, ওভারিগুলো দেখা হয়। তারপর দুপাশ থেকে এক্সট্রা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, 5 মিলিমিটার ছোট ছোট কয়েকটা ফুটো করে ইউট্রাসকে গ্রাস্প করা হয়। তারপর হচ্ছে এনার্জি সোর্স দিয়ে ইউট্রাসটাকে ডিভাইড করা হয়। এনার্জি সোর্স বলতে ইলেকট্রিক্যাল এনার্জি আছে, বাইপোলার, আলট্রাসোনিক এনার্জি আছে, হারমোনিক, লিগাসিওর, অনেকগুলো এনার্জি সোর্সেস আছে, যেটা দিয়ে আমরা ইউট্রাসের সমস্ত চারপাশের লিগামেন্ট থেকে ওটাকে ছাড়িয়ে আনতে পারি। একবার ছাড়ানো হয়ে গেলে এবার আপনি তলা দিয়ে ওটাকে টেনে বার করুন বা উপর দিয়ে মর্সেলেট করে বার করুন, সিম্পল থিং। এটা এমন কিছু না, কিন্তু
আসল সুবিধাটা হচ্ছে কোথায়, যদি অল্প একটা ছোট্ট ফুটো করা হয় তাহলে কিন্তু ব্যথাটা তো হয় না। আমি এইভাবে বোঝাবার চেষ্টা করি, ধরুন একটু আঙুলটা কেটে গেছে একজন ভদ্রমহিলা, সেই হাত দিয়ে উনি সবকিছু করতে পারবেন, কিন্তু এতটা কাটলে কিন্তু ওই হাত নাড়াতে পারবেন। সেম থিং উইথ আওয়ার স্টামাক, অল্প ছোট্ট 3টে ফুটো হয়েছে, ওই স্টামাক নিয়ে আপনি হাঁটাচলা করতে পারবেন, পরের দিনই উঠে বাথরুম করতে পারবেন, সবই করতে পারবেন, দুদিনে বাড়িও চলে যেতে পারবেন, সিঁড়িও ভাঙতে পারবেন, কিচ্ছু অসুবিধা হবে না। কিন্তু কাটলে অসুবিধা আছে, ব্যথাটা থাকবে। স্যার আপনি কখন ডিসাইড করবেন যে আই উড লাইক টু ডু রোবোটিক হিস্টেরেক্টমি? দেখুন, রোবোটিক হিস্টেরেক্টমি আর ল্যাপারোস্কোপিক হিস্টেরেক্টমি ইজ মোর অর লেস সেম, বাট রোবোটিক হিস্টেরেক্টমি কিন্তু আরো সুবিধে হয় সার্জনের পক্ষে এবং আলটিমেটলি পেশেন্টের পক্ষে। দুটোই করা যায় ফর ক্যান্সার্স। রোবোটিক হিস্টেরেক্টমি ফর ক্যান্সার্স ইজ মাচ মাচ ফাস্টার। আমরা রিসেন্টলি অ্যাপোলো ক্লিনিক্যালসে আমি এবং আমার দুজন কলিগ মিলে উই ডিড ল্যাপারোস্কোপিক ক্যান্সার সার্জারি। তো ল্যাপারোস্কোপিক ক্যান্সার সার্জারিগুলো কিন্তু ইটস ভেরি টাইম কনজিউমিং। ওই যে বললাম হাতের মুভমেন্টটা পুরোটা হয় না, অ্যান্ড ইট টুক আস অলমোস্ট 5 to 6 hours to do the surgery. Whereas the same surgery আমরা রোবোটিক্যালি যদি করতে যাই হয়তো 2 ঘন্টায় হয়ে যাবে। ইনফ্যাক্ট আমার নেক্সট কোয়েশ্চেনটা ওটাই ছিল স্যার, যে যখন আমাদের ওই জরায়ুতে ক্যান্সার হয় সেই সময় রোবোটিক বা ল্যাপারোস্কোপিক করলে কতটা সুবিধে হয়, যে আপনি বললেন সেটা। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে জরায়ুর ক্যান্সারগুলো, যেমন ধরুন সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার যেটা, সেটা কিন্তু আমরা স্টেজ 2A অবধি অপারেশন করতে পারি। 2B বা 3 বা 4 হলে অপারেশন হয় না। আচ্ছা, ওটা কিন্তু রেডিওথেরাপি জোনে চলে গেল। আর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার অর্থাৎ ইউট্রাসের বডির যে ক্যান্সারটা, সেটা কিন্তু অপারেট করতে হয় এবং সেটা খুব ভালোভাবেই করা যায় রোবোটিক্যালি। ল্যাপারোস্কোপিও করতে পারেন, কিন্তু ওই যে বললাম একটা মুভমেন্টের খামতি থেকে গেল, কারণ আমি তো হাত দিয়েই করছি, ইনস্ট্রুমেন্টগুলো ঘোরাচ্ছি, রোবট ঘোরাচ্ছে না, সেখানে টাইমটা অনেক বেশি লাগে। টাইমটা বেশি লাগলে কি হয়, একটা সার্জিক্যাল জিনিস করছি 5 ঘন্টা ধরে, সেদিন আমি আর কিছু করতে পারবো না, মানে একটা ফেটিগড হয়ে যাই। Whereas একটা রোবোটিক সার্জারি যদি করা যায়, আপনি হয়তো একদিনে একই সিটিকে 3-4টে অপারেশন করতে পারবেন, বিকজ ইট ইজ সো কুইক, সো ফাস্ট, অ্যান্ড ইট ইজ দ্য হ্যান্ড মুভমেন্টস আর সো ইজি। আপনি একটা কষ্ট করে একটা সার্জারি করতে যত সময় লাগবে ল্যাপারোস্কোপিক্যালি, রোবোটিক্যালি আপনি এই ক্যান্সার সার্জারিটা কিন্তু অনেক সুবিধাভাবে এবং অবভিয়াসলি রিকভারি রেটটাও অনেক ফাস্ট। রিকভারি রেট ইজ মোর অর লেস সেম, কিন্তু ওই যে বললাম সার্জিক্যাল টাইম যত বেশি লাগে, সার্জনের একটা ফিটিং হয়, সেটা যতটা কম করা যায় ভালো। স্যার ফিগার্স আমি জানতে চাইছি না, বাট কস্ট ওয়াইজ কতটা ডিফারেন্স? দেখুন, এই কস্টের ব্যাপারটা, যে কোনো নতুন টেকনোলজি এলে ইনিশিয়াল কস্টটা একটু প্রহিবিটিভ মনে হয়। কিছু কিছু মহিলার বদ্ধমূল ধারণা আছে, এবং সেটা তো ভ্রান্ত ধারণাও হতে পারে বা নাও হতে পারে, কিন্তু কিছু কিছু বদ্ধমূল ধারণা আছে এই হিস্টেরেক্টমি নিয়ে, তো সেটা সেই সম্বন্ধে আপনি কি বলবেন? দেখুন, আমি তো বহু বছর ধরে গাইনি প্র্যাকটিস করছি, অলমোস্ট 31 ইয়ার্স, এবং এই ধারণাগুলো বিশেষ করে হয়তো আমাদের দেশে, বিদেশে অতটা নয়, বিকজ ওরা কিন্তু খুব ভালো রিসার্চ করে নেয়, ইন্টারনেট সবারই বাড়িতে আছে। প্রথম ধারণাটা হচ্ছে ইট টেকস অ্যাওয়ে দ্য সেক্সুয়াল ফাংশন। সেটা কিন্তু ঠিক নয়। কোনো রূপেই একজন মহিলার হিস্টেরেক্টমির পরে হাজবেন্ডের সাথে মেলামেশা ইত্যাদিতে কোনো তফাৎ হয় না। যদি তার মনে হয় না আমি আই এম নট গোয়িং টু বি সেক্সুয়ালি অ্যাক্টিভ, ও কোনো অসুবিধা হবে, সেটা একদম ভুল। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে হিস্টেরেক্টমি হলে বুড়ো হয়ে যাব। একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউট্রাস থেকে কোনো হরমোন বেরোয় না, কিন্তু ইউট্রাসের জাস্ট দুটো কাজ। একটা কাজ হচ্ছে পিরিয়ড দেওয়া, আর একটা হচ্ছে বেবি এলে বেবিটাকে বড় হওয়ার জন্য ঘর দেওয়া, আর কোনো কাজ নেই। কিন্তু অকাজ যখন করছে, অসুবিধে যখন করছে, ওটাকে বাদ দেওয়া যেতে পারে, কিন্তু ওর সাথে অন্য বডির কোনো ফাংশন নেই, কিচ্ছু নেই। অ্যানাটমিক্যালি ইটস নট দেয়ার, ফিজিওলজিক্যালি ইটস নট দেয়ার। এবার তাহলে হচ্ছে একজন মহিলা হিস্টেরেক্টমির পরে তার যদি মনে হয় আমি কাজকর্ম করতে পারবো না, ভুল। আমি অথর্ব হয়ে যাব, ভুল। আমার বয়সটা বেড়ে যাবে হঠাৎ করে, ভুল। হাজবেন্ডের সাথে মেলামেশায় অসুবিধে হবে, ভুল।
আমি মোটা হয়ে যাব, ঠিক নয়। মেইন ব্যাপারটা হচ্ছে, দেখুন একটা বয়সের পরে আমাকে অনেক সময় এসে বলে তো এটা করলে তো আমি মোটা হয়ে যাব, বা একজন হয়তো বললো যে অপারেশনের পরে আমি তো মোটা হয়ে গেছি। দেখুন, আমরা যত আমাদের বয়সটা বাড়ে আমাদের মেটাবলিজমটা কমে যায়, স্লো মেটাবলিজম, তাতে কিন্তু ওজন বাড়ে। আমি তখন প্রশ্ন করি, আপনি এমন কাউকে জানেন যার 25 বছরে যা বয়স ওজন ছিল 25 বছর বয়সে 35ও তাই, 45ও তাই, 55ও তাই? যত মেটাবলিজম স্লো হয়ে যায়, বেশিরভাগই কিন্তু আমাদের ফ্যাট ডিপোজিশনটা পেটে, কোমরে, এইসব জায়গায় হয়। ছেলে মেয়ে নির্বিশেষে, মেয়েদের হয়তো একটু বেশি হয়, কারণ মেয়েদের ওভারঅল বডি ফ্যাট বেশি। তো সেটাকে মোটা হওয়া বলে না বিকজ অফ অপারেশন, ইট ইজ জাস্ট বিকজ অফ দ্য ন্যাচারাল এজিং প্রসেস। থ্যাংক ইউ ডক্টর গুপ্তা, আপনি আমাদের এত সুন্দরভাবে একটা এই বিষয়টা নিয়ে বোঝালেন যে আমার মনে হয় আমার এবং আমাদের দর্শকদের আমরা খুবই লাভবান হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং অ্যাট ডিয়ার ডক্টর, অ্যান্ড আমরা আমাদের টিমের তরফ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নমস্কার। ভিজিটিং আওয়ারের পরের বিভাগ অর্থাৎ ফেসিলিটিসে নিয়ে যাব আপনাদের। এই বিষয় নিয়ে আরও কিছু জানা অজানা তথ্যর সঙ্গে অ্যাপোলো ক্লিনিক্যালসের এই সম্পর্কিত পরিষেবার খোঁজ থাকছে এই বিভাগে। হিস্টেরেক্টমি এমন একটি অপারেশন যার ফলস্বরূপ বুমটিকে শরীর থেকে বাদ দেওয়া হয়। যখন অ্যানাস্থেশিয়া প্রণালীটি সম্পন্ন হয় তখন সার্জন লোয়ার অ্যাবডোমেনে একটি চওড়াভাবে ছিদ্র করেন। কোনো কোনো ক্ষেত্রে নাভি থেকে পিউবিক হেয়ার লাইন অবধি লম্বালম্বি একটি ছিদ্র করা হয়। হিস্টেরেক্টমি 3 ধরনের হতে পারে, যেমন সাবটোটাল, টোটাল, র্যাডিক্যাল। সাবটোটাল হিস্টেরেক্টমির ক্ষেত্রে বুমটিকে শুধুমাত্র বাদ দেওয়া হয়, কিন্তু সার্ভিক্সটিকে যথাস্থানে রেখে দেওয়া হয়, যার ফলে মহিলারা অন্যান্য ধরনের হিস্টেরেক্টমির তুলনায় বেশি সেক্সুয়াল অনুভূতি পেতে পারেন। টোটাল হিস্টেরেক্টমির ক্ষেত্রে বুম এবং সার্ভিক্স উভয়কেই বাদ দেওয়া হয়। ফ্যালোপিয়ান টিউব এবং ওভারিও বাদ দেওয়া হতে পারে। র্যাডিক্যাল হিস্টেরেক্টমির ক্ষেত্রে বুম, ভাজাইনার অন্য অংশ এবং ফ্যালোপিয়ান টিউবকে বাদ দেওয়া হয়। কোনো কোনো সময় ওভারিও বাদ দেওয়া হতে পারে। যখন হিস্টেরেক্টমি প্রণালীটি সম্পন্ন হয় তখন অ্যাবডোমেনের কাটা অংশটিকে সেলাই করে আটকে দেওয়া হয় ও ব্যান্ডেজের মাধ্যমে ঢেকে দেওয়া হয়। ভিজিটিং আওয়ার এবং ফেসিলিটিসের পর আমাদের পরের বিভাগ দ্য ট্রুথ অ্যাবাউট। দ্য ট্রুথ অ্যাবাউটে আমরা জেনে নেব স্বাস্থ্য, হাসপাতাল এবং চিকিৎসা পরিষেবা নিয়ে বেশ কিছু খবর। জানাবেন হাসপাতাল পরিচালন বিশেষজ্ঞা ডক্টর রূপালী বাসু। নমস্তে, গুড ইভিনিং। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা সংক্ষেপে HAI। আগে বলে নিই HAI ব্যাপারটা কি। হাসপাতালের পরিবেশ থেকে তৈরি হওয়া যে কোনো সংক্রমণ বা ইনফেকশন যা রোগী বা হাসপাতাল কর্মীকে সংক্রমিত করে তুলতে পারে তাকেই আমরা বলি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। কোনো মানুষের রোগ প্রতিরোধ করার ক্ষমতা যদি কম থাকে তখন ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা ভাইরাস ঘটিত রোগের সংক্রমণের সম্ভাবনা থাকে, এটা আমরা জানি। এই ধরনের মাইক্রো অর্গানিজমগুলো রোগীর দেহজাত হতে পারে বা সংক্রমিত হাসপাতালের দ্রব্যাদি স্বাস্থ্যকর্মীদের কাছ থেকেও আসতে পারে। হাসপাতালে ভর্তির 48 ঘন্টার মধ্যে যদি রোগীর দেহে নতুন সংক্রমণ চিহ্ন ফুটে ওঠে তবে সেটাকে হসপিটাল অ্যাকোয়ার্ড বলে চিহ্নিত করা হয়ে থাকে। HAI এর লক্ষণগুলো লোকালাইজড হতে পারে বা জেনারেলাইজড ইনফেকশনও হতে পারে। যে কোনো রকম ইনভেসিভ চিকিৎসা পদ্ধতিতেই সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। HAI এর সাধারণ কারণগুলো যদি আমরা দেখি তাহলে দেখব 1 নম্বর হচ্ছে ইউরিনারি ক্যাথেটারাইজেশন, 2 নম্বর হচ্ছে রেসপিরেটরি প্রসিজার, 3 নম্বর হচ্ছে সার্জারি, 4 নম্বর ইন্ট্রাভেনাস প্রসিজার, আর 5 নম্বর দীর্ঘ সময় ধরে হাসপাতালে ভর্তি থাকা বা হেলথ কেয়ার কর্মীদের ভালোভাবে হাত না ধুয়ে গ্লাভস না পরে কাজ করা ইত্যাদি। এবারে আসি HAI এর প্রকার নিয়ে। প্রথমেই বলবো ইউরিনারি ইনফেকশনের কথা।
HAI এর সবচেয়ে কমন টাইপ হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই সংক্রমণ ঘটে ইউরিনারি ব্ল্যাডার ক্যাথেটারেশনের সময়। তারপরেই আসে নিউমোনিয়া, সার্জিক্যাল ক্যাথেটার রিলেটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন ইত্যাদি। HAI এর লক্ষণগুলো হলো চেনা কোনো অসুস্থতা দ্বারা ব্যাখ্যাযোগ্য নয় এমন জ্বর। এর জন্য যেটা দরকার সেটা হলো কমপ্লিট ফিজিক্যাল এক্সামিনেশন। এই দিয়েই HAI এর লক্ষণ চিনতে হতে হবে। আর করতে হবে বিভিন্ন ল্যাবরেটরি টেস্ট, যেমন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্পুটাম টেস্ট, পাস কালচার আর এক্স-রে। সংক্রমণ চিহ্নিত হলে সংক্রমণের চিকিৎসা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে বা অন্য ওষুধ ব্যবহার করতে হবে। হসপিটালে এখন ব্যাপকভাবে ইনফেকশন কন্ট্রোল প্রোগ্রামের মাধ্যমে এই ধরনের সংক্রমণ রোধের নানা ব্যবস্থা আর সচেতনতা গড়ে তোলা হচ্ছে, যেমন নিয়ম মেনে ঘন ঘন হাত ধোয়া, সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি। আজ আপাতত এই অবধি। আগামী সপ্তাহে আবার দেখা হবে। নমস্তে।这青睐